বাঙালিয়ানার প্রদর্শে সংবাদে স্বাগত। শুরুতেই শুনিয়ে নিচ্ছি সংবাদ শিরোনাম। মেজর হাফিজ বলছেন, বিদেশ থেকে ৫-৬ জন এসে সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। তার দল ক্ষমতায় এলে পুরো জাতিকে মুক্তিযোদ্ধা জাতিতে পরিণত করবে। সমন্বয়ক গ্রুপকে ২০০ কোটি টাকা দিলেই মিলবে উপদেষ্টা পদ, তদন্ত করছে দুদক। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে স্কুলে ভয়াবহ হামলা, নিহত ৩। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফেব্রুয়ারিতে নির্বাচন, ৬০ দিন আগে তফসিল। বিএসএফ বলছে, বাধ্য হয়ে এবং নিয়ম মেনেই সীমান্তে মানুষ মারছে তারা। মুক্তিযুদ্ধ নিয়ে সভায় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করল জুলাই যোদ্ধারা, মব তৈরি করে পুলিশে হস্তান্তর। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি বলেন, এই ৫-৬ জন ব্যক্তি কেউ আমেরিকা থেকে এসেছেন, কেউ লন্ডন থেকে এসেছেন। তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না। তাদের ২-৪ জনের অভিমত কখনো সংবিধানের উপরে অগ্রাধিকার পেতে পারে না। প্রতিবেশী কোনো দেশ বা অন্য কেউ যেন বাংলাদেশকে রক্তচক্ষু দেখাতে না পারে, সেজন্য বিএনপি ক্ষমতায় গেলে ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন মুক্তিযোদ্ধা হাফিজ। তিনি বলেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই পুরো জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে সাবেক এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা। এমন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। ২৮ অগস্ট বৃহস্পতিবার তার কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদকের একটি টিম। অভিযোগে বলা হয়, তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে একজন সমন্বয়ককে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার ৪টি চেক প্রদান করেছেন। এই ঘটনা এবছরের জানুয়ারিতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এই লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জড়িত, যিনি নিজেকে সমন্বয়ক আরিফিনের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। আরিফুল ইসলাম সরাসরি ডাক্তার মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। তবে গণমাধ্যমে অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা দাবি করেছেন, অভিযোগ সংশ্লিষ্টরা তাকে উপদেষ্টা করার মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং জোর করে চেকগুলোতে স্বাক্ষর নিয়েছে। এগুলো সিকিউরিটি চেক ছিল এবং চেক নেওয়ার সময় অফিসে এসেছিল সম্ভবত তাদের দুজনের হাতে অস্ত্র ছিল। যুক্তরাষ্ট্রের মিনিসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় ওই বন্দুকধারী নিজের গুলিতেই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার ২ দিন পর এই হামলার ঘটনা ঘটল। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে FBI রয়েছে। হামলার শিকার সবার জন্য দোয়া করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে AMM নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ২ ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে। ভোটের দিন ও তফসিলের তারিখ নির্ধারণ না করা হলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ধরে সাজানো হয়েছে পরিকল্পনা। সংলাপ, মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, IT ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়ন সূচি রোডম্যাপে স্থান পেয়েছে। বুধবার এই পরিকল্পনা অনুমোদন করে ইসি। এরপর বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ইসি সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ায় বিএনপি খুশি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে, আমরা এতে আশাবাদী হয়েছি। এই রোডম্যাপ থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে যে আমরা খুশি, উই আর হ্যাপি। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ সদস্যরা কোন পরিস্থিতিতে গুলি ছোড়ার পথ বেছে নিচ্ছে তার একটি ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী, যার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 4 দিনের বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে দালজিৎ সিং বলেছেন, সীমান্তে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের আক্রমণের শিকার হচ্ছেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শেষ পদক্ষেপ হিসেবে গুলি ছোড়ার মতো প্রক্রিয়াকে বেছে নিচ্ছেন তারা। কিন্তু সম্প্রতি প্রকাশ্য দিবালোকে সীমান্তে একজন অপ্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এর ব্যাখ্যা কী হতে পারে সেই প্রশ্ন তুলেছেন আশরাফুজ্জামান সিদ্দিকী। এক প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, সীমান্তে পুশিং করা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসাবে আসা অতিথি ও বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পদক্ষেপ নিচ্ছে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের গ্রহণ করা কঠোর ব্যবস্থার অংশ হিসেবে বুধবার জারি করা একটি সরকারি নির্দেশনায় এমনটি প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা সর্বোচ্চ 4 বছর পর্যন্ত, সাংবাদিক ভিসার মেয়াদ সর্বোচ্চ 240 দিন এবং চীনের নাগরিকদের ক্ষেত্রে 90 দিন হবে। বহুল আলোচিত গোপন আয়নাঘর স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়া প্রস্তাবে কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য তার নিজ পরিচয়ে কাউকে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের সম্মতিতে গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, জরুরি অবস্থা বা অন্য কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না। গুমের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন। সংশ্লিষ্ট একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। খসড়া অধ্যাদেশে গুমকে সংজ্ঞানসহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করেন একদল ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। 28 অগাস্ট বৃহস্পতিবার সকালে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ 71 নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমিরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের, তবে তিনি সেখানে ছিলেন না। আলোচনা সভায় অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লিগ ধরো, জেলে ভরো, জুলাইয়ের যোদ্ধারা এক হ, লড়াই করো প্রভৃতি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 15 জনকে তুলে দেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের অবস্থান থেকে সরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য দিলে তার দায় বিএনপি নেবে না। ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দল বিব্রত হয়েছে, সেই কারণে তার পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। যারা বিএনপি করেন, এটি সবার জন্য একটি বার্তা।
ইমরান সালে প্রিন্স আরও বলেন, উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ। তাকে আমরা সম্মান করি, কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না। দেশের সব সরকারি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। চলমান আন্দোলন ও দাবির বিষয়ে সবিস্তারে তুলে ধরতে আজ বৃহস্পতিবার বিকেল 5:30টায় সংবাদ সম্মেলন করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একত্র হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে সাংবাদিকদের একথা বলেন প্ল্যাটফর্মের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হয়। লালন ফকিরের তিরোধান দিনটি 17 অক্টোবর ক শ্রেণীর জাতীয় দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্তটি উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে জানিয়ে ফারুকী বলেন, আরও কয়েকজন কালচারাল আইকন এবং কন্টেম্পোরারি মাস্টারকে নিয়ে আলোচনা হয়েছে। এস এম সুলতানের জন্মদিনকে ক শ্রেণীর জাতীয় দিবস হিসাবে উদযাপনের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা করেছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বড় কালচারাল ফেনোমেনোগুলো নিয়ে, যেমন হুমায়ূন আহমেদ। আমার মনে হয় না তার চেয়ে বেশি ইম্প্যাক্ট আমাদের লেখকদের মধ্যে কেউ রাখতে পেরেছেন। আলোচনা করেছি বাংলাদেশি রক আইকন সেলিব্রেট করার বিষয়ে। ফেনীতে 6 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 12টার দিকে ফেনী সদর উপজেলার একটি ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেই ইটভাটার কর্মী মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরক সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জানা গেছে, খনির পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় চাহিদামতো সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় খনির পাথর উৎপাদন কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। 28 অগাস্ট সকালে এ বিষয়ে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী DM জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।